তৃতীয় কিস্তি ছাড়ের আগে টানা 15 দিন ধরে শর্ত সংস্কারের নানা কিছু খতিয়ে দেখল আইএমএফ। বিকেলে এ নিয়ে সংস্থাটির সংবাদ সম্মেলন। জানা যাবে আইএমএফের পারদে দেশের অর্থনীতির অবস্থা কতটা ভালো। ঋণের তৃতীয় কিস্তির অর্থ ছাড় নিয়ে আইএমএফ এর রিভিউ মিশন শেষ হচ্ছে আজ। বৈঠক হবে অর্থ প্রতিমন্ত্রীর সাথে। বিকেলে বৈঠক অর্থ মন্ত্রণালয়ে। রাস্তাঘাট ডুবে যায়, আমাদের হাঁটতে মারতে অনেক সমস্যা হয়, ময়লা পানি রাস্তায় উঠে যায়, বাড়িঘরের ভিতরে পানি ঢুকে যায়। এখন এই খাল যদি পরিপূর্ণভাবে উদ্ধার হয় তাহলে অনেক মানুষের অনেক উপকৃত হবে। অনুমোদনের 1.5 বছর পর শুরু হলো দক্ষিণ সিটির মান্ডা খাল পুনঃখনন। জলাবদ্ধতা থেকে নিরসনের আশা করছেন এলাকাবাসী। এদিকে কর্ণফুলী নদীর দূষণ ঠেকাতে 50 কিলোমিটার এলাকা জুড়ে চলছে প্রচারণা। এই দখল প্রক্রিয়ার বিরুদ্ধে স্থানীয় জনগণকে সোচ্চার হলে আমরা তো সোচ্চার থাকবোই। মুক্তিযোদ্ধারা, নতুন প্রজন্ম সোচ্চার হচ্ছে। এটা সময় লাগলেও এই দখল আমরা তুলে ছাড়বো। দীর্ঘ 1.5 যুগ ধরে কর্ণফুলী রক্ষার জন্য, কর্ণফুলীকে বাঁচানোর জন্য আমরা আন্দোলন করতেছি। ধৈর্যের কুলত বাস করি আরা সাম্পান মাঝি, কর্ণফুলী রক্ষাল্লাই জীবন রাইলাম বাজি। সাম্পান মাঝি এবং আমরা যারা আন্দোলন করি, আমাদের সাথে যদি সর্বস্তরের জনগণ এবং সচেতন মহল থাকে তাহলে এই কর্ণফুলী রক্ষা হবে এবং এই চট্টগ্রামের নদী ও খাল যেগুলি আছে সেগুলি রক্ষা হবে। খাল ও নদী উদ্ধারের তৎপরতা নিয়ে থাকছে বিস্তারিত। তবে তার আগে জানাতে চাই আইএমএফ এর মিশনের খবর। ঋণের তৃতীয় কিস্তির সামনে রেখে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর পূর্ব মূল্যায়ন মিশন শেষ হচ্ছে আজ সন্ধ্যায়। অর্থ মন্ত্রণালয়ে এবারের মিশন নিয়ে ব্রিফ করবে ঢাকা সফররত দলটি। এবারের সফরে ঋণ পেতে বেঁধে দেওয়া শর্ত ও সংস্কার কতটা পূরণ হয়েছে সেই বিষয়গুলোই খতিয়ে দেখছে আইএমএফ এর বিশেষজ্ঞ দলটি। মোটা দাগে বাজেটের আকার, রাজস্ব আয়, যৌক্তিক ভর্তুকি নির্ধারণ ও নিট রিজার্ভ নিয়ে নতুন করে লক্ষ্যমাত্রা ও সুপারিশ দিয়েছে এই পূর্ব মূল্যায়ন দল। বাংলাদেশ পক্ষ বলছে, রিজার্ভ ছাড়া যেহেতু শর্তের অন্যান্য দিক পূরণ করা হয়েছে সেহেতু ঋণের তৃতীয় কিস্তি পাওয়া নিয়ে চিন্তার কিছু নেই। যদি এই রিভিউ মিশনের মূল্যায়নের পরিপ্রেক্ষিতে তৃতীয় কিস্তির ছাড় করে আইএমএফ, তাহলে সেটির পরিমাণ 52 কোটি মার্কিন ডলার বা তার বেশি হতে পারে। এই মুহূর্তে অর্থ মন্ত্রণালয়ে আছেন সহকর্মী আজহার লিমন ও বাংলাদেশ ব্যাংকের সামনে রয়েছেন সেলিয়া সুলতানা। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছ থেকে, বিস্তারিত জানবো সেখানে। লিমন, সফরে তো গতকাল বাংলাদেশ ব্যাংকের সাথে সমাপনী বৈঠক করেছে আইএমএফ এর প্রতিনিধি দল। তৃতীয় কিস্তির বিষয়ে কতটা আশাবাদী বাংলাদেশ? উজ্জ্বল, প্রায় 15 দিন ধরেই তো ঢাকা সফর করছে আইএমএফ এর এই মিশনটি। আমরা এই মিশনে বাংলাদেশ পক্ষের অনেকগুলো বিভাগ, অনেকগুলো দপ্তরের কর্মকর্তা, অনেকগুলো উইংয়ের কর্মকর্তাদের সঙ্গে তারা বসেছে এবং খুঁটিনাটি তারা জেনেছে বাংলাদেশের এই ঋণ পেতে যে শর্ত কিংবা যে সংস্কারের কথাগুলো ছিল যে সেগুলো কতটা বাস্তবায়ন করেছে। প্রতি বিভাগের কর্মকর্তাদের সঙ্গেই আমি কথা বলার চেষ্টা করেছি। আমি কথা বলেছি অর্থ মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে, বাজেট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, এনবিআর এর কর্মকর্তাদের সঙ্গে, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে। তারা সবাই বলেছেন যে এই ঋণ পাওয়ার ব্যাপারটিকে তারা ইতিবাচক বলছেন। তারা এই কারণে ইতিবাচক বলছেন যে আইএমএফ এর যে রিভিউ দলটি এখন বাংলাদেশ সফর করছে, যে তাদেরকে তারা কনভিন্স করতে পেরেছেন কিংবা তারা যে যুক্তিগুলো দেখিয়েছেন, তারা যে প্রস্তাব কিংবা যে ব্যাখ্যাগুলো দিয়েছেন, তারা এই রিভিউ দলটি সেগুলো পছন্দ করেছে বা সন্তুষ্ট প্রকাশ করেছে। এই জন্য তারা মনে করছেন যে এই তৃতীয় কিস্তি পাওয়ার ব্যাপারে আসলে উদ্বেগের কিছু নেই। মূলত বড় দাগে যেই বিষয়গুলো বেশি আলোচনা হচ্ছে, যে এই রাজস্ব আয়ের ব্যাপারটি, বাজেটের আকারের ব্যাপারটি, এগুলো বেশি আলোচনা হচ্ছে, কিংবা এই বাজেট রিজার্ভের লক্ষ্যমাত্রাটাই নিয়েও বেশি আলোচনা হচ্ছে। তো এইগুলো কাটছাট হয়ে আসলে কি হবে সেটি হয়তো এই সন্ধ্যায় সংবাদ সম্মেলন হবে,
তখন হয়তো তার কিছু জানাতে পারে। এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই অর্থ মন্ত্রণালয়ের অর্থ প্রতিমন্ত্রীর সঙ্গে এই IMF-এর প্রতিনিধি দলের একটা সবশেষ বৈঠক রয়েছে, যেটিকে বলা হচ্ছে র্যাপ আপ মিটিং। তো তখন এই মিটিংটা শেষ হওয়ার পর ওই প্রতিমন্ত্রীকে আমরা কিন্তু জানতে চাইবো যে IMF-এর পারদে আসলে বাংলাদেশের স্বাস্থ্য কতটা ভালো। এছাড়া সাংবাদিকরাও অপেক্ষায় আছে যে বিকেলে যেহেতু এই দলটি প্রথমবারের মতো বা শেষবারের মতো গণমাধ্যমের সঙ্গে কথা বলবে, তারা আসলে এই ঋণ পাওয়ার ব্যাপারটির বাইরেও যেহেতু অনেকগুলো সূচকে তারা এই অর্থনীতির মানটা বিবেচনা করছে এই 15 দিন ধরে, সেই জায়গায় কেমন দেখলো তারা কিংবা কি পরামর্শ দিয়ে গেল এগুলো। আর প্রক্রিয়াটা হলো যে এই দলটি কিন্তু IMF-এর এই প্রধান দপ্তরে আবার ফেরত যাবে। এরপর কিন্তু IMF-এর গভর্নিং বডি এই তৃতীয় কিস্তি অনুমোদন করবে, যেভাবে আগের দুইটি কিস্তি অনুমোদন করেছে। বাংলাদেশ ব্যাংক যেহেতু এই IMF-এর এই ঋণের ক্ষেত্রে একটা প্রধান সিগনেটরি, সেই জায়গায় আছেন আমাদের সহকর্মী সেলিয়া সুলতানা। সেলিয়া, আপনার কাছে জানতে চাই যে গতকাল থেকে আপনি বাংলাদেশ ব্যাংক ফলো করছিলেন, রিজার্ভের লক্ষ্যমাত্রা কিংবা সুধা নিয়েও নানান কথা শোনা যাচ্ছে, তো বড় ধরনের কি পরিবর্তন আসছে আপনি জানতে পেরেছেন কিনা? এর মধ্যে যেটি আপনারা জানেন যে গতকাল যে সমাপনী বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাথে IMF-এর, সেখানে বাংলাদেশ থেকে প্রস্তাব করা হয়েছে 1800 কোটি ডলারের যে রিজার্ভের লক্ষ্যমাত্রা পুনরায় নির্ধারণ করার জন্য কমিয়ে নিয়ে এসে, এবং একই সঙ্গে কিন্তু করের ক্ষেত্রেও কিন্তু কমিয়ে নিয়ে আসা এবং সংশোধনী করার প্রস্তাব করেছে, এবং দুপক্ষই কিন্তু সেটি বলা যেতে পারে বাংলাদেশের যে অনুরোধ সেটি মেনে নিয়েছে IMF। এই জায়গাটিতে যদি বলতে হয় রাজস্ব এবং রিজার্ভ কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে ওয়ার্ল্ড ব্যাংক অথবা ADB যে ধরনের জায়গাগুলোতে ঋণ দিয়ে থাকে, IMF-এর বিষয়টি কিন্তু পুরোটাই বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু এটার জন্য ঋণ গ্রহীতা হয়ে থাকেন, এবং তার সক্ষমতা, তার যে জায়গাটি রয়েছে সেটির উপর নির্ভর করে যে ঋণ পাওয়া এবং না পাওয়ার বিষয়টি। এই জায়গাটিতে যে শর্তগুলো আসলে দেওয়া হয়, বিশেষ করে IMF যে বিষয়টি নিয়ে কাজ করে সেটি হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট, এবং একটি দেশের যে ব্যালেন্স অফ পেমেন্ট, বিশেষ করে যদি বলতে হয় যে আমদানি রপ্তানির যে জায়গাগুলো রয়েছে সেটির সাথে যেমন ব্যালেন্স আকুর যে পরিশোধ, বিল পরিশোধ সেটি কি হবে, এবং রিজার্ভের কি পরিমাণ রয়েছে, ঠিক একই সাথে অন্যান্য যে বৈদেশিক মুদ্রাগুলো রয়েছে সেটার মূল্যমান কতটুকু, সব কিছু নির্ধারণ করে আয় ব্যয় দেনা একটি দেশের সব কিছু মিলেই কিন্তু আসলে এই ব্যালেন্স অফ পেমেন্ট এবং প্রকৃত রিজার্ভটি নির্ধারণ করা হয়ে থাকে। এবং এই সময়ের মধ্যে IMF যে লক্ষ্যমাত্রাগুলো দিয়ে আসছে গত দুটো সময়ে আমরা দেখেছি, সেগুলো কিন্তু একটি দেশের সক্ষমতার উপর নির্ভর করে, এবং তারা কিন্তু যে শর্তগুলো দিয়ে থাকেন, যে পরামর্শগুলো দিয়ে থাকেন, সেটি কিন্তু দেওয়ার অন্যতম একটি উদ্দেশ্য হলো ওই দেশটি বাংলাদেশ কতটুকু নিজের উপর নিজের শক্তি, নিজের সক্ষমতা নিয়ে দাঁড়াতে পারেন, অর্থাৎ সেই জায়গাটি কিন্তু নিশ্চিত করা অন্যতম একটি বিষয় এই ঋণ দেওয়ার ক্ষেত্রে। এবং যে পরামর্শগুলো দিয়ে থাকেন সেখানে কিন্তু বাংলাদেশের কি কি ধরনের রিজার্ভ, আবার রিজার্ভের যে লক্ষ্যমাত্রা সেটি অর্জনে কি কি ধরনের বিশেষ করে কার্যক্রম নিয়েছেন হাতে, সেগুলো কিন্তু তারা পরিলক্ষিত করে এবং তারা কিন্তু পর্যালোচনা করে। এটি শুধুমাত্র যে একটি দেশের যে ঋণ পাওয়া, যেন এই ঋণটি নেওয়ার বিষয়টি নিয়ে যেন বাংলাদেশ কোনোভাবে আবার পরবর্তীতে ডিপেন্ডেন্সি যে জায়গাটি, নির্ভরতার জায়গা, ঋণের উপর নির্ভরতা, সেটি যেন না হয়, বরং নিজের সক্ষমতায় যেন অর্থনীতি দাঁড়াতে পারে সেটি কিন্তু নিশ্চিত করতে চাই। সেই জায়গাটি থেকে কিন্তু আমরা দেখেছি ব্যাংকিং যে ব্যবস্থাপনা, আপনারা জানেন যে বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বেশি বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাপনাটাকে প্রাধান্য দেওয়া হয়। বন্ড মার্কেটকে কিন্তু তারা বলছেন যে আরও বেশি এগিয়ে যাওয়া দরকার, বন্ড মার্কেটকে আরও বেশি প্রতিযোগী করা দরকার, এবং একই সাথে শেয়ার বাজার নিয়ে তারা বলছেন পুঁজিবাজারে কী ধরনের বিনিয়োগ এবং সে বিনিয়োগ কীভাবে টানবেন সেটি যেমন আসছে, ঠিক একইভাবে রাজস্ব আহরণের ক্ষেত্রে যেহেতু ব্যালেন্স অফ পেমেন্ট এবং হচ্ছে যে জিডিপি যে রেশিও, সেই জায়গাটি গুরুত্বপূর্ণ, সেই জায়গাটিতে কিন্তু দেখা যাচ্ছে যে এই জায়গাগুলোতে তারা প্রাধান্য দিচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু জিডিপির আকারে রাজস্ব আয় এবং বিশেষ করে শুধু আয়কর নয়, অন্যান্য যে করগুলো রয়েছে সেগুলো কতটুকু আদায় করতে হবে, কতটুকু সক্ষমতা রয়েছে, আমরা যে আমদানি রপ্তানি যে বিষয়গুলো করি, পেট্রোলিয়াম থেকে শুরু করে অন্যান্য যে বিষয়, আমাদের প্রয়োজনগুলো কি, সেটার জন্য আমাদের কি কি সক্ষমতা বাড়ানো প্রয়োজন, অর্থপাচার বন্ধ রোধ, এই বিষয়গুলো কিন্তু বারবার আসছে। এবং তারা কিন্তু এবার বাংলাদেশে যে ব্যাংক একীভূতকরণ নিয়ে কিন্তু তারা বলেছেন সেটি যেন আন্তর্জাতিক মানের হয়। আজ কিন্তু সুদের হারও হয়তো বাজারে ছেড়ে দেওয়া হতে পারে। মনিটরি পলিসির যে কমিটির বৈঠক হয়েছে সেখানে কিন্তু অনেকটা এই ধরনের সিদ্ধান্ত আজকে আসতে পারে। একই সঙ্গে কিন্তু বৈদেশিক মুদ্রার যে বিনিময় হার সেটিও কিন্তু বাজার ভিত্তিক করার
দাবি করার পরামর্শ কিন্তু IMF থেকে দেওয়া হয়েছে। এই ছিল মূলত আজকে আমার কাছে বাংলাদেশ ব্যাংক থেকে IMF এর যে পরামর্শগুলো আছে, গতকাল যে সমাপনী যে বৈঠক হয়েছে তার পরবর্তীতে কী কী ধরনের বিষয়গুলো আসলে সামনে আসতে পারে, কর গ্রহণ থেকে অন্যান্য বিষয়, তার সর্বশেষ। IMF এর রিভিউ মিশনের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আশকোনা হজ ক্যাম্প থেকে বিমানবন্দর পর্যন্ত আন্ডারপাস করে দিচ্ছে সরকার। এছাড়া সারা দেশে রেল নেটওয়ার্ক করে দেয়া হচ্ছে, যার সুবিধা পাবেন হাজিরা। দুপুরে হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে কথা বলেন সরকার প্রধান। হাসিব বিল্লাহ জানাচ্ছেন বিস্তারিত। চাঁদ দেখা সাপেক্ষে এবছর হজ হতে পারে আগামী 16 জুন। আল্লাহর নৈকট্য লাভের আশায় একসাথে পবিত্র কাবা প্রদক্ষিণ করবেন বিশ্বের লাখো মুসল্লি। প্রায় 4500 কিলোমিটার দূরের দেশ থেকে এবছর হজে যোগ দিতে ইচ্ছুক 85,000 বাংলাদেশি। বৃহস্পতিবার প্রথম ফ্লাইটে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবেন 419 হজযাত্রী। তার আগে আশকোনা হজ ক্যাম্পের কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, অনলাইনে সহজভাবে হজ নিবন্ধনের ব্যবস্থা করেছে সরকার। এতে যাত্রীদের হয়রানি কমেছে। আর এরপর ডিজিটাল বাংলাদেশ করবার জন্য স্যাটেলাইট বঙ্গবন্ধু অ্যাপ উৎক্ষেপণ করা, ব্রডব্যান্ড সমস্ত জায়গায় পৌঁছে দেওয়া, ওয়াইফাই কানেকশন দেওয়া, এসব করার ফলে কিন্তু আজকে এই সহজ পদ্ধতিতে আপনারা হজ করতে যেতে পারেন এবং কাজগুলি ঘরে বসে করতে পারেন, কোনো রকম হয়রানি হতে হয় না। আর তাছাড়া রেজিস্ট্রেশনের ব্যাপারটাও আমরা যাতে সরাসরি অনলাইনে রেজিস্ট্রেশন করা যায় সেই ব্যবস্থাটাও করে দিয়েছি এবং হজ ব্যবস্থাপনাকে প্রতিবারই যখনই যা যাচ্ছেন যে কোনো সমস্যা হচ্ছে সেটাকে আরো উন্নত করার পদক্ষেপ নিচ্ছি। আর এই ক্ষেত্রে সৌদি সরকার সবসময় আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। ফিলিস্তিনে নির্যাতিত মুসলমানদের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আরব ভূখণ্ড ফিলিস্তিনিদের থেকে কেউ কেড়ে নিতে পারবে না। মুসলিম দেশগুলোকে এ নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আমি সবসময় যেখানে আমি কথা বলছি, আমি আমার কণ্ঠস্বর চাই, আমি প্রতিটি জায়গায় এর প্রতিবাদ করে যাচ্ছি। কারণ প্যালেস্টাইন তারা তাদের আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে, এটা তাদের অধিকার। এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না, কাজে সেই অধিকার তাদের দিতে হবে। আজকে যদি আমাদের সকল মুসলিম কান্ট্রিগুলি এক হয়ে একযোগে কাজ করতে পারত, তাহলে আরো আমরা এ ব্যাপারে অনেক অগ্রগামী হতে পারতাম। মানে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এ ধরনের কোনো কাজ যাতে কেউ না করে। মদ, জুয়া, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, এই জঙ্গিবাদ করে আমাদের একটা পবিত্র ধর্ম ইসলাম ধর্ম, যে ধর্ম শান্তির ধর্ম, যে ধর্ম সকল শ্রেণীর মানুষকে অধিকার দিয়ে গেছে, সেই ধর্মের নামে একটা সামান্য মুসলিমীয় কিছু লোক তারা যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে একটা বদনাম দিয়ে যায়, এটাই সব থেকে দুঃখজনক। দেশের মানুষের পাশাপাশি পুরো মুসলিম উম্মার জন্য হাজিদের দোয়া করার অনুরোধ জানান সরকার প্রধান। সেবা যাতে উপযুক্ত পায়, হাজিরা যাতে সেবা পায়, সেই ব্যবস্থাটা করতে পেরেছি, এটা ধরে রেখে যেন আরো উন্নত করতে পারি, সেই দোয়াটাও আপনারা করবেন আর দেশের মানুষের জন্য দোয়া করবেন। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। প্রকল্প অনুমোদনের 1.5 বছর পর প্রায় 400 কোটি টাকার বাজেটের রাজধানীর মান্ডাখাল পুনঃখনন ও সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। স্থায়ীভাবে খালের দখল ও দূষণ ঠেকাতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। মান্ডাখাল ছাড়াও পরবর্তীতে কালুনগর ও শ্যামপুর খালেও একইভাবে সংস্কার ও আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন মেয়র ফজলুল নূর তাপস। বিস্তারিত মেহের নানির প্রতিবেদনে। রাজধানীর মান্ডা এলাকার এই খাল হুট করে দেখলে বোঝার উপায় নেই এটা কি খাল নাকি সবুজ মাঠ। অথচ ঢাকা দক্ষিণে প্রধান 5টি খালের মধ্যে এটিই সবচেয়ে বড় খাল। আগাছা আর ময়লা আবর্জনার ভারে স্থানীয়রা মরা খাল বলে এটিকে। অথচ মান্ডা খালের প্রস্থ 12 ফুট, কোথাও কোথাও 50 ফুট। খালের শুরু মানিকনগরে, এরপর উত্তর মান্ডা, শুকনগর, শেখের জায়গা, খিলগাঁওয়ের ত্রিমোহনী হয়ে বালু নদে গিয়ে মিশেছে। বর্ষার সময় 8.5 কিলোমিটার দৈর্ঘ্যের এই খালসহ জিরানি, কালুনগর আর শ্যামপুর খাল হয়েই মানিকনগর, মান্ডাসহ বেশ কিছু এলাকার বৃষ্টির পানি বালু নদী হয়ে বুড়িগঙ্গা নদীতে পড়ে। এই 4 খালের বর্জ্য ও পলি অপসারণের পাশাপাশি সৌন্দর্য বর্ধনের জন্য প্রকল্পের অনুমোদন দেওয়া হয় 2022 সালের অক্টোবরে। গত 1.5 বছর ধরে 4 খালের বর্জ্য অপসারণ কাজ বন্ধ রাখায় গত বছর প্রবল বৃষ্টিতে অন্তত 6 বার ডুবেছিল ঢাকা। অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা হওয়ায় এলাকাবাসীর দুর্ভোগ চরমে ওঠে।
খাল যদি পরিপূর্ণভাবে উদ্ধার হয় তাহলে অনেক মানুষের অনেক উপকৃত হবে। পানি আটকিব না, এই বাসার মনে করেন যে লগে পানি ভাসি যায়, হ্যাঁ, এরপরেও মনে করেন অনেক সমস্যা হয়ে যায়, চলা ফিরে মশা মাছি পোকামাকড় অনেক ক্ষতি হয়ে যায়। খাল খনন হলে আমাদের মনে করেন ভালো ভালো সুবিধা হইব, মনে করেন মানুষও রাস্তাঘাট শুকনা পাবে আর খালদা যাবে মাটি পানি। বুধবার সকালে মান্ডা খাল পুনরুদ্ধার ও নান্দনিক পরিবেশ সৃষ্টির কাজের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণের মেয়র। প্রায় ৯০০ কোটি টাকার প্রকল্পে জিয়ানি, মান্ডা, কালুনগর, শ্যামপুর এই ৪ খালের সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয়েছে, যার মধ্যে শুধু মান্ডা খালের জন্যই বরাদ্দ রাখা হয়েছে ৪০০ কোটি টাকা। ঢাকা শহরকে সবুজায়ন আর নান্দনিক করতে এই প্রকল্পের মাধ্যমে খালের পাশে প্রায় ৩৫,০০০ গাছ রোপণ করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আন্তর্জাতিক মানদণ্ডে ঢাকা শহরের যে সবুজায়ন বা বনায়নের যে প্রয়োজন, সেই প্রয়োজন এখন পর্যন্ত আমরা পূরণ করতে পারিনি। এই প্রকল্পের মাধ্যমে আমরা প্রায় ৩৫,০০০ গাছ রোপণ করব, যার মাধ্যমে এই এলাকায় একটি সুন্দর নান্দনিক পরিবেশ সৃষ্টি হবে। তার সাথে সাথে আমাদের শহরের যেই সবুজায়ন এবং বনায়নের যেই কার্যক্রম, সেটা আরও বেগবান হবে। ২০২০ সালের ডিসেম্বর মাসে ঢাকা ওয়াসার কাছ থেকে ৭টি খালের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পায় দক্ষিণ সিটি। এই ৭ খালের ৩টি আবার বক্স কালভার্ট, আর ঢাকা উত্তর সিটি ২৯টি খালের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পায়। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। এদিকে চট্টগ্রামে কর্ণফুলী নদীর দখল দূষণ রোধে সচেতনতা তৈরিতে ৫০ কিলোমিটার এলাকা জুড়ে প্রচারণা শুরু করেছেন পরিবেশবিদরা। এ নিয়ে বিস্তারিত জানাতে কর্ণফুলী নদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, নদী রক্ষায় কি কি দাবি জানাচ্ছেন পরিবেশবিদরা, জানাবেন। সেই সাম্পান মাঝিরাও আপনি দেখছেন যে নাচ গান এবং অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তারা আসলে কর্ণফুলী নদীর যে ঐতিহ্য, এই নদীকে ঘিরে যেই প্রবন্ধ, কবিতা, গান, সেগুলো আসলে তুলে ধরছেন। তবে এটি কোনো বিনোদন উৎসব নয় উজ্জ্বল, এটি আসলে নদীকে দখল এবং দূষণমুক্ত রাখার একটি প্রতিবাদের অংশ। এই নদীর যে দীর্ঘ ঐতিহ্য, সেটি তুলে ধরার একটি অংশ মূলত, এবং যেটি হচ্ছে যে ৫০ কিলোমিটার ব্যাপী এই প্রচার অভিযান আজকে চলবে। চট্টগ্রাম সদরঘাট থেকে শুরু হয়ে এটি হাটহাজারী, রাউজান পার হয়ে একেবারে রাঙ্গুনিয়া পর্যন্ত যাবে এই প্রচারণা উৎসব। এবং যেখানে আমরা দেখছি সকাল থেকে নদীর দুই পাড়ের বিভিন্ন ঘাটে, বিভিন্ন বাজারে আসলে এই সাম্পানটি গিয়ে অবস্থান করছে, এবং সেখানে সাংস্কৃতিক ঐতিহ্য পরিবেশনার পাশাপাশি এখানে যারা বক্তা রয়েছেন তারা কর্ণফুলী নদীর যে ইতিহাস, ঐতিহ্য, কর্ণফুলী নদীর যে অর্থনৈতিক গুরুত্ব, দখল দূষণের কারণে এটি যে এখন বুড়িগঙ্গা হবার পথে যাচ্ছে, সেই বিষয়গুলো তুলে ধরে আসলে সচেতন করছেন মানুষকে, যে যেন কর্ণফুলী নদী রক্ষায় সবাই এগিয়ে আসে। যেটি বক্তারা বলছেন যে কর্ণফুলী নদী আসলে চট্টগ্রাম বন্দরকে ঘিরে এই নদীর হাজার বছরের ঐতিহ্য রয়েছে। এই নদীকে ঘিরে হাজার হাজার কোটি টাকার অর্থনীতি ঘুরে, দুই পারে অন্তত ৬০০টি কলকারখানা রয়েছে। কিন্তু দুঃখজনক বিষয়, প্রতিদিন সিটি কর্পোরেশনের হিসাবে প্রায় ২০০-৩০০ টনের মতো বর্জ্য এখানে পড়ে প্লাস্টিক, প্রায় ১৫০ টন প্লাস্টিক জমা হয়ে নদীতে, যে কারণে নদী সংকুচিত হচ্ছে, নদী দখল হচ্ছে দুই পাড়ে। ৯৫০ মিটার দীর্ঘ ছিল কোনো কোনো জায়গায় নদী, সেটি এখন পরিণত হচ্ছে ৪৫০ মিটারে গত ১০ বছরের ব্যবধানে। এবং নদীকে ঘিরে প্রধানমন্ত্রী এবং অন্যান্য সংস্থাগুলোর হাইকোর্টের নির্দেশনা থাকলেও আসলে দখল দূষণ রোধ করা যাচ্ছে না। সে কারণেই মূলত ৩ দিন ব্যাপী এই অনুষ্ঠান, যাতে সবাই সচেতন হয়, সবাই যাতে নদী রক্ষায় এগিয়ে আসে। উজ্জ্বল। কর্ণফুলী নদী থেকে যুক্ত ছিলেন হোসাইন জিয়াদ। সিলেট সিটি কর্পোরেশনের আকাশ ছোঁয়া গৃহকর আরোপের সিদ্ধান্ত নিয়ে নগর জুড়ে হুলস্থুল। নতুন সমীক্ষায় নগরবাসীর কারো ১০০ আবার কারো কয়েকশো গুণ বেড়েছে গৃহকর। নাগরিকরা বলছেন সিটি কর্পোরেশনের এমন হঠকারী সিদ্ধান্ত নগরবাসীর উপরে বাড়তি চাপ সৃষ্টি করছে। যদিও সিটি কর্পোরেশন বলছে নাগরিক সেবার বিপরীতে গৃহকর ভেবেচিন্তেই দেয়া হয়েছে। বাকিটা জানাচ্ছেন গুলজার আহমেদ। সিলেট নগরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মেহেদি হাসান। পাঠানটুলা এলাকার ৬ কক্ষের টিনশেডের একটি কলোনি আছে তার, যেখান থেকে ভাড়া আসে মাসে ২৬,০০০ টাকা।
যার মধ্যে অন্তত 15,000-ই ব্যয় করতে হয় গ্যাস, পানি, বিদ্যুৎ সহ নানা পরিষেবায়। বছরে তিনি গৃহকর দেন 720 টাকা, কিন্তু এবার তার গৃহকর নির্ধারণ করা হয়েছে 91,148 টাকা, যা আগের বছরের তুলনায় 127 গুণ বেশি। ওই জায়গা আগে আপনারা এই তো আপনার 720 টাকা ঠিক আছে মানানসই, যে কোনো জিনিসের যুক্তি থাকতো, তো মানুষের তো জুলুম একটা সিস্টেম থাকতো। এগুলো আপনি কোন বাড়ি এগুলো 91,148 টাকা, এটাই দাম। মানুষ এটা বাড়ি করে থাকতো না, মানুষ দেশ হারিয়ে থাকতো। গৃহকর পুনর্মূল্যায়নের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা সবার বক্তব্য প্রায় একই রকম। নগরের প্রায় 1.25 লাখ ভবন মালিকের গৃহকর 5 থেকে 500 গুণ পর্যন্ত বাড়ানো হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। তো 300 টাকার জায়গায় 7,200 টাকা এখন 3 মাসে। এখন এই ট্যাক্সে মনে হইতেছে যে বাড়িঘরের মালিক আমরা না, সিটি কর্পোরেশনের মালিক, আমি ভাড়া দিয়ে থাকতেছি। আমরা ট্যাক্সও দিতাম, ফ্যাসিলিটি পাইতামও না, আবার ভারসাম্য নাই ট্যাক্সর। আমার 200 টাকা থেকে 4,000 টাকা। 720 টাকা গত বছর দেওয়া, আমার এই বছর বন্ধ দেওয়া 720 টাকা করে দেওয়া। এখন তারা যে কর বাড়াইছে, আমার 8,500 টাকা আইছে। 300 টাকা আসছিল আপনার 500 টাকা, এখন রিঅ্যাসেসমেন্ট করিয়া ফালাইছেন তারা 5,000 টাকা দুতলা। এখন আমার 1200 স্কোয়ার ফিট বাসা, এখন দেখলাম এটা গেছে গিয়ে 28,000 টাকা। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, কর্পোরেশনের এমন সিদ্ধান্ত নগরবাসীর উপরে বাড়তি চাপ সৃষ্টি করেছে। সিটি কর্পোরেশনকে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেয়ার পরামর্শ তাদের। এটা তো বাসা কিংবা দোকানের মালিক যারা আছে তাদের উপর, কিন্তু এটা শুধু তাদের উপর থাকবে না। বর্ধিত এই হোল্ডিং ট্যাক্সের জন্য বাসা ভাড়া, দোকান ভাড়াটা বৃদ্ধি করবে। সেই হিসাবে এটা সমস্ত নাগরিক জীবনের উপরে একটা বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। কর বৃদ্ধির একটা নির্দিষ্ট হার থাকে, একটা 5% 5 শতকরা 10 এইভাবে, কিন্তু 100 টাকাকে 1 লাফে 500 টাকা করে ফেলা, 1,000 টাকাকে 10,000 টাকা বা 40,000 টাকা, এই ধরনের ঘটনা সিলেটে এইবার ঘটেছে। এটা একটা অকল্পনীয় বিষয় এবং এই ধরনের সিদ্ধান্ত আমি মনে করি গণবরীয়। আবাসিক ভবনের প্রতি বর্গফুট 5 টাকা ও বাণিজ্যিক ভবনের প্রতি বর্গফুটের জন্য 8 টাকা করে গৃহকর নির্ধারণ করেছে সিটি কর্পোরেশন। নগরপিতা বলছেন, 2019-20 অর্থবছরের ভবনগুলোর আয়তন ও ধরন অনুযায়ী নতুনভাবে গৃহকর নির্ধারণ করা হয়, তবে এবারই নতুন হারে কর নেওয়া হচ্ছে। কিছু কিছু মানুষের হয়তো ট্যাক্স বেড়ে গিয়েছে বেশি আকারে। এটা কারণটা হলো, আগে অনেকেই কিন্তু সিস্টেমের ভিতরে ছিলেন, এইটা কিন্তু অসঙ্গতি ছিল। তো অসঙ্গতি যখন এখন এটাকে একটা প্রপার সিস্টেমে নেওয়া হচ্ছে, এখনও কিন্তু তাদের সুযোগ আছে। 1 মাসের ভিতরে তারা অ্যাপিল করবেন, আমাদের বোর্ড বসবে, যেটা হইলো অ্যাপিল বোর্ড বসবে। অ্যাপিল বোর্ড বসে তারা এটা দেখবেন পঙ্খানুপুঙ্খ, যে আমাদের যারা এসএসআর তারা ঠিক মতো এসএস না করলে এইটাকে আমরা আবার এটা কমিয়ে দেব। 2019 সালের জরিপে সিলেট নগরে 27টি ওয়ার্ডের মোট হোল্ডিং রয়েছে 75,430টি। এর বিপরীতে নতুন হারে গৃহকর আদায়ের লক্ষ্যমাত্রা 44 কোটি টাকারও বেশি। এর মধ্যে নতুন সংযোজন হয়েছে আরও 20,630টি হোল্ডিং, যা থেকে আরও গৃহকর আসবে 4.5 কোটি টাকারও বেশি। গুলজার আহমেদ, এখন সিলেট। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সমাজের কোনো বৈষম্য নয়, বিশ্বাস করতেন সমতায়। শাহজাদপুরে চাষিদের নিয়ে গোড়াপত্তন করেন সমবায় ভাবনার। তার পোস্টমাস্টার গল্প থেকে শুরু করে নানা গল্পে, নানা কবিতায় কিন্তু এই যে মানবিক সম্পর্ক, এই সম্পর্ককে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটি, আমি বাইব না। তিনি সেটাই করতে চেয়েছিলেন যে সবাইকে একসঙ্গে নিয়ে এসে ওই আমির থেকে আমরা হবে, যারা একসঙ্গে আসবে, একসঙ্গে কাজ করবে, কিন্তু সবাই তার থেকে উপকার পাবে, ন্যায্য পাবে। সংবাদের শেষ অংশে নিয়ে থাকছে প্রতিবেদন। এখন দুপুরে নিচ্ছে একটা বিরতি। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। বিশ্ববাজার থেকে করোনা টিকা তুলে নিচ্ছে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। এই কোম্পানির টিকা ব্যবহৃত হচ্ছে না ইউরোপীয় ইউনিয়নে। অন্যান্য ভ্যাকসিন সহজলভ্য থাকায় আর করোনার টিকা উৎপাদন আর বিক্রি করবে না অ্যাস্ট্রাজেনেকা। বিস্তারিত জানাচ্ছেন নিশিতা ব্রহ্ম।
করোনা মহামারীতে মৃত্যুর মিছিল দেখেছিল বিশ্ব, প্রিয়জন হারিয়েছিল বহু মানুষ। সে সময় করোনার টিকা কোভিশিল্ড বহু মানুষকে আক্রান্ত হওয়ার হাত থেকে রক্ষা করে। তবে সম্প্রতি জানা গেছে কোভিশিল্ডের রয়েছে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া। একথা স্বীকার করেছে খোদ টিকা প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। এই ঘটনার পর বিশ্বব্যাপী কোভিড টিকা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে অ্যাস্ট্রাজেনেকা। বাজারে আর পাওয়া যাবে না অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা। স্থানীয় সময় মঙ্গলবার দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, কোম্পানি আবেদন করে স্বেচ্ছায় তাদের বিপণন অনুমোদন প্রত্যাহার করবে। এতে আরও বলা হয়, যুক্তরাজ্য সহ অন্যান্য দেশেও একইভাবে আবেদন করা হবে, যারা ভ্যাক্স জেভরিয়া নামে পরিচিত ভ্যাকসিন অনুমোদন করেছে। এক বিবৃতিতে অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, করোনার ভ্যাকসিন আর তৈরি করা হচ্ছে না, এর সরবরাহ হচ্ছে না। বাণিজ্যিক কারণেই সংস্থাটি সব দেশ থেকে করোনা টিকা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আদালতে নথি জমা দেওয়ার পর গত 30 এপ্রিল এক বিবৃতিতে অ্যাস্ট্রাজেনেকার মুখপাত্র বলেছেন, যারা প্রিয়জনকে হারিয়েছেন এবং যাদের শারীরিক সমস্যা তৈরি হয়েছে তাদের জন্য সমবেদনা। রোগীদের সুরক্ষা সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে। ভ্যাকসিন সহ বিভিন্ন ওষুধ যেন নিরাপদে সবাই ব্যবহার করতে পারে সেটা সুনিশ্চিত করাই অ্যাস্ট্রাজেনেকার লক্ষ্য। গেল ফেব্রুয়ারিতে আদালতে জমা দেওয়া একটি নথিতে প্রতিষ্ঠানটি বলেছে, তাদের তৈরি করোনা টিকার কারণে খুব বিরল থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম TTS এর ঘটনা ঘটতে পারে, যার ফলে মানুষের রক্তে প্ল্যাটিলেট কমে যায় এবং রক্ত জমাট বেঁধে যায়। অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে ব্রিটিশ হাইকোর্টে 51টি মামলা দায়ের করা হয়েছে, যেখানে ভুক্তভোগীরা মোট 100 মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দাবি করেছেন। বিশ্লেষকরা বলছেন, ব্রিটিশ সুইস এই কোম্পানিটির স্বীকারোক্তির কারণে প্রতিষ্ঠানটিকে বিপুল পরিমাণ জরিমানা গুনতে হতে পারে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নে এই ভ্যাকসিন ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে। ব্রিটেন ও অন্যান্য দেশেও এই ভ্যাকসিন প্রয়োগ বন্ধ করার আবেদন জানানো হয়েছে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। অ্যাস্ট্রাজেনেকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা তার খতিয়ে দেখছে স্বাস্থ্য অধিদপ্তর। সকালে চিকিৎসা বিষয়ক আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনে এই কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। দেশে এ পর্যন্ত 5,62,80,000 অ্যাস্ট্রাজেনেকার ডোজ দেওয়া হয়েছে। হেলথকে অলরেডি আমি ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা এটা সার্ভে করছে, মানে যে আমরা যাদেরকে টিকা দেওয়া হয়েছে তাদেরকে তারা সার্ভে করে আমাকে রিপোর্ট দিবে। আমরা সেটা এখনো যতক্ষণ পর্যন্ত আমি না জানবো যে আমাদের দেশে কতটুকু মানে পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে, আমি এটা সম্বন্ধে কিছু বলতে পারবো না। তবে আমরা এটি নিয়ে কনসার্ন এবং এটা নিয়ে আমি অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি এটা সার্ভে করার জন্য। কত উদ্যোগ, কত কৌশল, তবুও থামছে না মহাসড়কের দুর্ঘটনা। থামবেই বা কী করে? মহাসড়কে বাইক চালাতে লাগে না লাইসেন্স, হেলমেট তো দূরের কথা, ব্যাটারি চালিত রিক্সা, ভ্যান থেকে শুরু করে ছোট যানবাহন তো আছেই। এসব গাড়ির ভুলে দুর্ঘটনা ঘটলে দায় কার? ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ কে দেবে? এমন সব প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী আরিফ হোসেন। সঙ্গে ছিলেন শরীয়তপুর থেকে সহকর্মী কাজী মনিরুজ্জামান, ক্যামেরায় ছিলেন সুমন সরকার। রাতের মহাসড়ক কতটুকু নিরাপদ? একের পর এক দুর্ঘটনা, তবুও কতটুকু সতর্ক হলো দায়িত্বশীলরা, অনুসন্ধান করতে চায় এখন টিভি। মহাসড়কের পাশাপাশি সংযোগ সড়কগুলোতেও গতির ঝড় এদের। অনিয়ন্ত্রিত চালকের জন্য 28 এপ্রিল শরীয়তপুরের ফেদু শিকদার কান্দি এলাকায় একটি দুর্ঘটনা ঘটে। মনে করেন আগে চেয়ারম্যান আসলো, হ্যান্ডা টুক ক্ষমতা মনে করেন বেশি দিয়েছে। রোজ মনে করেন যে হুন্ডা ওর মাথায় কোনো হেলমেট আসলো না, উদাম গাড়িটা নিয়ে আসছে আর আপনাদের গাড়ি এখানটা আসছে। এই মোসরে ওই যে বাইক খারাপ হয়েছে না, ওই জায়গা থেকে ওই যে আপনি যেখানে ক্যামেরা রাখছিলেন ওই যে কালো লাল জায়গাটা, কালো জায়গাটা, ওই জায়গাটা দাম করে সামনে মেরে দিচ্ছে। দোষ ছিল ওই গাড়ি লাটারি, মানে হুন্ডা লাটারি। আমাদের খবির ফরাজির নাতি, মানে সাবেক চেয়ারম্যান। এর বিরুদ্ধে যদি আমরা কিছু বলতে যাই তখন আমরা রোডে থাকতে পারি না ভাই। এর বিরুদ্ধে কেউ মানে দাঁড়াইবো না। অনেক সমাধান করছে চ্যাংরা ফেলাম তো এমনি ফাজিল। বেপরোয়া মোটরসাইকেলের চালক ছিলেন সাবেক চেয়ারম্যান খবির ফরাজির নাতি সোহান জঙ্গি। সবাই তো বলে যে আপনার সাহসে, আপনার পাওয়ারে সে এত বেপরোয়া। বর্তমান পরিস্থিতিতে কোন পোলামান কি করে না করে কি বাপ মাই তো বুঝতে পারে না।
আজকাল পোলাপান কি ভালো আছে? এগুলো দায়িত্ব কার? আজকাল শতকরা 80% পোলারাই খারাপ। অবশ্য এ ঘটনায় থানায় একটি প্রাথমিক ডায়েরি হয়েছে। যেতে হবে পদ্মা সেতুর দক্ষিণ থানায়। এই ঘটনায় কার দোষ জানালেন তদন্তকারী কর্মকর্তা। আইন অমান্য করলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ প্রধান। আপনি যদি লক্ষ্য করে থাকেন যে পদ্মা সেতু থেকে নেমে জাজিরার মধ্য থেকে শরীয়তপুর আসা পর্যন্ত এই রাস্তায় কিন্তু দুর্ঘটনার সংখ্যা খুব কম। আমাদের কাছে দুর্ঘটনার সংখ্যা খুব কম, কিন্তু দুর্ঘটনা নাই আমরা সেটা বলবো না। তারপরে যে দুর্ঘটনাগুলো হচ্ছে আমি মনে করি এগুলো চালকের অসচেতনতা, এবং বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মোটরসাইকেল তারা বেপরোয়া গতিতে তারা চালানোর চেষ্টা করে, বিশেষ করে ইয়াং ছেলেরা। তো সেগুলো নিয়ে আমরা নিয়মিত অভিযান করছি। দেশের 22,000 কিলোমিটার হাইওয়ের মধ্যে মাত্র 3,000 কিলোমিটারের নিয়ন্ত্রণ হাইওয়ে পুলিশের কাছে। তাদের দেয়া হিসেব বলছে 2022 সাল থেকে দুর্ঘটনার সংখ্যা বেড়েছে 2023 সালে। মোটরসাইকেল আরোহীদের 2022 সালে দুর্ঘটনার সংখ্যা ছিল 555, সেটা 2023 সালে দুর্ঘটনার সংখ্যা গিয়ে দাঁড়ায় 607টিতে। এছাড়া পিকআপ ভ্যান, রিক্সা, বেবি ট্যাক্সিতেও দুর্ঘটনার সংখ্যা বেড়েছে। মোটরসাইকেল একটা দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের উঠতি বয়সের ছেলে মেয়েরা, যুবক শ্রেণী যারা আছে তারা কিন্তু মোটরসাইকেল নিয়ে বের হচ্ছে। তার লাইসেন্স নেই, অনেক সময় দেখছি তার বয়স হয়নি, অনেক সময় আমরা দেখছি কারোর হয়তো লাইসেন্স বয়স হতে পারে কিন্তু তার হেলমেটটা নেই, তার সেফ ড্রাইভিংয়ের কোনো নিয়মকানুন জানা নেই। এভাবে কিন্তু তারা চালাচ্ছে এবং প্রচুর অ্যাক্সিডেন্ট করেছে এবং অকালে অনেক জীবন ঝরে পড়ছে। মোটরসাইকেলের দুর্ঘটনা 60 থেকে 70% মহাসড়কে হয় এমন মন্তব্য যোগাযোগ বিশেষজ্ঞদের। গতির যে মাদকতা তার পিছনে ছুটছে, ফলে মহাসড়কে একটা ব্যাপক ঝুঁকি তৈরি হয় এবং এই জন্য করে আমরা দেখছি যে দুর্ঘটনাগুলি বিশেষ করে মোটরসাইকেল কেন্দ্রিক দুর্ঘটনা বাড়ছে। এবং সবচাইতে আমি বলবো ভয়াবহ একটা পরিসংখ্যান যে সারা দেশে যে পরিমাণ মোটরসাইকেল দুর্ঘটনা হয় তার প্রায় 60 থেকে 70% কিন্তু মহাসড়কে। যারা এই ধরনের মোটরসাইকেল চালান নিবন্ধন বাইরে থেকে, তারা আসলে সড়কে আমি যেটা বললাম নিয়মকানুন মানতে চান না, কারণ তারা তো আসলে এই যে নিবন্ধন ছাড়া মোটরসাইকেল চালানো এটাই তো আসলে বিরাট একটা অপরাধ। দুর্ঘটনার সংখ্যা আরও কমাতে হলে মহাসড়কের ধীরগতির যান চলাচল কমাতে হবে বলে মত মহাসড়ক বিশেষজ্ঞদের। আরিফ হোসেন, এখন, ঢাকা। এখন দুপুরে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। কালবৈশাখী ঝড়ের 45 ঘন্টা পরও স্বাভাবিক হয়নি ফেনীর কয়েকটি এলাকার পরিস্থিতি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পল্লী বিদ্যুতের অবকাঠামো। ভেঙে গেছে 117টি বিদ্যুতের খুঁটি। বিদ্যুৎহীন 2 লাখের বেশি গ্রাহক। গরমে বিদ্যুৎ না থাকায় স্থানীয়দের দুর্ভোগ চরমে। এছাড়া মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যাতায়াত ব্যবস্থা সচল হলেও শতভাগ সচল হয়নি গ্রামীণ সড়কগুলো। সুলেমান ডালিমের প্রতিবেদনে বিস্তারিত। ফেনী শহরতলির নতুন বাজার ও ফকির বাজার এলাকা। সোমবারের 2 ঘন্টার কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড পুরো এলাকা। ঘটনার 2 দিন গেলেও এখনও স্পষ্ট ক্ষতচিহ্ন। ঠিক হয়নি এই এলাকার বিদ্যুৎ সংযোগ। ভোগান্তি বেড়েছে বাকি 6 উপজেলার জনজীবনেও। তীব্র গরমে ছড়িয়ে পড়েছে হাহাকার। জনগণের খুব অসুবিধা হয়েছে, কোনো গাড়ি ঘোড়া রাস্তা পার হতে পারতেছে না। তুফানে তার নিয়ে গেছে, পিলার ভাঙে গেছে, এই পর্যন্ত আমরা এখনো কারণ পাইনি। দুর্ভোগের এই চিত্র শুধু এই এলাকায় নয়, সদর ও দাগনভূঞা উপজেলার বিভিন্ন এলাকায়ও দেখা যায় এমন দৃশ্য। তবে অন্যান্য এলাকায় কিছুটা স্বাভাবিক রয়েছে বিদ্যুৎ সরবরাহ। স্কুল, কলেজ, মাদ্রাসা সব বন্ধ হয়ে গেছে, দোকানপাট বন্ধ, গোসলের পানি পাচ্ছি না, খাবারের পানি পাচ্ছি না। আমাদের যে অবস্থা, একজন বিদ্যুৎ অফিসে একজন লোক একদম একটু নজর দিচ্ছে, এই অবস্থা আমার জীবনযাপন করতেছি। এখন পল্লী বিদ্যুৎ লোক আসি, দেখি যাওয়ার পর আর কোনো লোক এখানে আসে নাই কাজ করার জন্য। এ বিষয়ে ফেনী পল্লী বিদ্যুৎ অফিস জানিয়েছে, সোমবারের কালবৈশাখী ঝড়ে ভেঙে গেছে 117টি বৈদ্যুতিক খুঁটি, 839টি স্থানে ছিঁড়ে গেছে তার, 176টি স্থানে তারের উপর পড়েছে গাছ, নষ্ট হয়েছে 58টি ট্রান্সফরমার। সংযোগ স্বাভাবিক করতে মাঠ পর্যায়ে কাজ চলছে। দ্রুত বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হবে বলে আশা করছে পল্লী বিদ্যুৎ সমিতি।
ঝড়ের গতিবেগ কমার পর বৃষ্টি থাকাকালীন অবস্থায় আমরা লোকবল স্পট ফিল্ডে আমরা ভাগ করে দিয়ে বিভিন্ন গ্রুপে ফিল্ডে আমরা দায়িত্ব দিই এবং সেই থেকে কাজ শুরু করে। পল্লী বিদ্যুতের ৪০ লাখ গ্রাহকের মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে ২ লাখের বেশি। পুরোপুরি চালু হয়নি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সংযোগও। সোলাইমান ডালিম, এখন ফেনী। গেল সপ্তাহ জুড়ে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে শুরু হয় ধান কাটা। প্রচণ্ড রোদের মধ্যেই সোনালী ধান ঘরে তুলতে পারে কৃষকের ব্যস্ততা। তবে গেল রাতের হঠাৎ বৃষ্টি পাকা ধানে যেন মই দিয়েছে। পানিতে ক্ষতিগ্রস্ত কেটে রাখা ধান। অন্যদিকে দুর্যোগ দুর্ভোগের আগেই পাকা ধান ঘরে তোলায় ব্যস্ত কুমিল্লার কৃষকরা। রাজশাহী থেকে সহকর্মী রাকিবুল হাসান ও কুমিল্লা থেকে খালেদ সাইফুল্লাহর তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত প্রতিবেদনে। স্বস্তির বৃষ্টি রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের কৃষকের জন্য খানিকটা দুর্ভোগেরও বটে। পানিতে ক্ষতিগ্রস্ত মাঠের পর মাঠ, কাঁচা পাকা ধান। হঠাৎ বৃষ্টি ও ঝোড়ো হওয়ায় কোথাও কোথাও নুয়ে পড়েছে ধান। আবার কাটা ধান ঘরে তোলার আগেই ভিজে নষ্ট হচ্ছে ফলন। এতে কপালে ভাঁজ পড়েছে চিন্তার। মাঠ ভরা সোনালী ধানের স্বপ্ন হয়েছে বিবর্ণ। পরবর্তী দুর্যোগের আগেই পাকা ধান ঘরে তোলার তোড়জোড় কৃষকের। 3 ভাগ যেগুলো আছে পুরো 60 হয়েছে। পানি যদি জমিতে থাকে আপনার, তাহলে গাছ বেরিয়ে যাবে। এখন সিগন্যাল দিতেছে, এই জন্য আমরা ধান কাটতেছি তাড়াতাড়ি, আধা গাছা কাটতে লেতেছি আর কি। সবাই মনে করেন যে চেষ্টা করতেছে খুব দ্রুত ধান তোলার জন্য, ঘরে তোলার জন্য আর কি। গেল রাতে রাজশাহীতে 51 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এতে ধান খেতে পানি জমে ভ্যাপসা গরমে নষ্ট হচ্ছে ফলন। বিঘায় নষ্ট হবে অন্তত 3 থেকে 4 মণ পর্যন্ত। পাকা ধান বাঁচাতে পানি নিষ্কাশন সহ বাড়ছে শ্রমিকের মজুরি ব্যয়। কৃষি বিভাগ বলছে এখন পর্যন্ত মাঠের মাত্র 15% ধান কাটা হয়েছে। এতে বিপাকে বরেন্দ্র অঞ্চলের চাষিরা। চলতি মৌসুমে রাজশাহীতে 70,200 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়। এতে 5,19,105 টন ধান থেকে 3,64,070 টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গাছটা যেটা শক্ত সেটা আপনার ধান পড়ে নাই, আর যেটা একটু নরম আছে যেসব ধানের সেটা পড়ে গেছে। কালকে ধান কাটা শুনো, রাত্রে পানি হেলছে, ধান এখন যদি না ভিজা নষ্ট হয়ে যাবে, গাছ বের হয়ে যাবে, তাই ধান তুলে ডাঙাইছে। চলমান আবহাওয়া বাস্তবতায় কুমিল্লায় বেড়েছে পাকা ধান ঘরে তোলার ধুম। মাঠে মাঠে কৃষকের ব্যস্ততা। ঝড় বৃষ্টির দুর্যোগ থেকে সোনালী ধান রক্ষায় অনেকে আধা পাকা ধানও কেটে নিচ্ছেন। কৃষি বিভাগ বলছে এরই মধ্যে মাঠের প্রায় 42 ভাগ ধান কেটে নিয়েছে কৃষক। ধান ভালো হয়েছে, বৃষ্টির লেট টেনশন। বৃষ্টিটা যদি আইয়ে ধানটা হুংনা ধানটা ভিজে গেলে ধরবা সমস্যা। কুমিল্লায় 1,61,790 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। আবহাওয়া ও পরিবেশ অনুকূলে থাকায় হেক্টর প্রতি 4 টন ধানের ফলন আশা করছে কৃষি বিভাগ। সাবিত সারোয়ার, এখন দুপুরে নিচ্ছে আরো একটি বিরতি। ফিরছি একটু পর। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুরের আয়োজন শেষ করছি কবিগুরু রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে সমবায় ভাবনার খবর দিয়ে। জাতীয় সংগীতের রচয়িতা, নোবেলজয়ী ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী আজ। লেখালেখির বাইরেও তার অন্য এক জগতে ভাবনা ছিল শুধুই মানুষকে নিয়ে। নিজের জমিদার থাকা সত্ত্বেও শাসন শোষণের ঊর্ধ্বে গিয়ে কোনো বৈষম্য নয় বিশ্বাস করতেন মানুষের এগিয়ে যেতে প্রয়োজন সমতা ভিত্তিক মনোভাব। রবি ঠাকুরের জন্মজয়ন্তীতে তার সমবায় ভাবনার জগতের কথা তুলে ধরেছেন তানজিলা খান মিম। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার। একলা মানুষ টুকরো মাত্র, মানুষ যদি মিলতেই না পারে ভরসার পরিবেশ তৈরি হবে কি গো। মানুষকে একতাবদ্ধ হওয়ার এই মন্ত্র কাগজে কলমে লিখে রেখে গিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। জমিদারের প্রথাগত দম্ভ, লালসা, অহমিকা, শাসন শোষণ এসব কিছুকে ছাড়িয়ে এই কবি ছিলেন মানুষের কবি। তিনি সদা দেশপ্রেমে মগ্ন থাকা প্রজাদরদী এক জমিদার কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তুমি রবে নীরবে।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সামাজিক জীবনে কেবল একজন প্রজাবান্ধব জমিদার ও সমাজ সংস্কারক হিসেবে সুপরিচিত যে ছিলেন তা নয়, বরং আধুনিক কৃষির একজন রূপকার হিসেবেও তিনি ছিলেন জনপ্রিয়। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বাস করতেন গ্রামের উন্নতির মধ্যেই সামগ্রিক উন্নয়ন নির্ভরশীল। তার কবিতায়ও সেই প্রতিধ্বনি শোনা যায়। যারে তুমি নিচে ফেলো তোমারে বাঁধিবে সে নিচে, পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে। গল্প, উপন্যাস, নাটক, কবিতা, প্রবন্ধ সব অনেক কিছুই লিখেছেন, কিন্তু দেখা যাবে যে তার যে ভাবনাগুলো সেটি প্রবন্ধের মধ্যে আছে। তিনি বারবার বলেছেন যে আমাদের মধ্যে একটা লোভের প্রবণতা ব্যাপক, এবং শুধু আত্মসাৎ করতে চাই, পেতে চাই, ধনী হতে চাই, এই বিষয়টা ব্যাপক। এত বেশি এটি আমাদের মধ্যে ঢুকে পড়েছে যে আমরা মানবিক মূল্য চেতনাটি হারিয়ে ফেলেছি। তার পোস্টমাস্টার গল্প থেকে শুরু করে নানা গল্পে, নানা কবিতায় কিন্তু এই যে মানবিক সম্পর্ক, এই সম্পর্কটিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। মাঝে মাঝে তব দেখা সমবায় ২ প্রবন্ধে রবি ঠাকুর বলেছেন, দল বেঁধে থাকা, দল বেঁধে কাজ করাই মানুষের ধর্ম। এই ধর্ম থেকে বিচ্যুত হলেই মানুষ লোভ, ক্রোধ, মোহের মতো রিপুর শিকারে পরিণত হয়। ধনীর ধনে দারিদ্র্য হরণের ক্ষমতা জেনেই সে কথাই তার সমবায় ভাবনার মূলে ছিল। লোকসাধারণের ধন উৎপাদনের ক্ষমতা অর্জনের মাধ্যমেই যে দারিদ্র্য বিমোচন করা সম্ভব, সে কথাও তিনি বারবার বলেছেন। উনি যে চিন্তা করেছিলেন সেটা কিন্তু সঠিক। মানুষ যখন এক হয় তখন অনেক কিছু করতে পারে, একা একা অনেক কিছু করা যায় না। এখনকার পরিপ্রেক্ষিতে যে একটু বলি, সেটা হচ্ছে যে এখন আমরা হয়ে গেছি ব্যক্তি, আমরা এখন আর আমরা নাই, আমরা সবাই আমি। তিনি সেটাই করতে চেয়েছিলেন যে সবাইকে একসঙ্গে নিয়ে এসে ওই আমির থেকে আমরা হবে, যারা একসঙ্গে আসবে, একসঙ্গে কাজ করবে, কিন্তু সবাই তার থেকে উপকার পাবে, ন্যায্য পাবে। এটা হচ্ছে সমবায়ের মূল ধারণা। কিন্তু ওখানে দেখা গেল ওই যে নেতৃত্বের ব্যাপার, যারা অগ্রসর, যারা বেশি সম্পদ আছে তাদের ইতিমধ্যেই, বা যাদের শিক্ষা দীক্ষা বেশি আছে তারা নেতৃত্বে এসে অন্যদেরকে ঠিক পাত্তা দিতে চায় না। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। প্রচলিত অর্থে অর্থনীতিবিদ তিনি না হলেও তিনি তৈরি করেছিলেন একটি সৃষ্টিশীল পারিবারিক পরিবেশ। ছিল তার ব্যাপক পাঠাভ্যাস। দেশের গ্রামীণ জীবনকে প্রত্যক্ষ করেছেন খুব কাছ থেকে। লক্ষ্য করেছেন ঔপনিবেশিক শাসন কিভাবে জাতীয় অর্থনৈতিক বিকাশকে শৃঙ্খলিত করে। একই সাথে প্রাচ্য প্রাচ্যের সমাজ ও সভ্যতাকে পর্যালোচনা করেছেন গঠনমূলক দৃষ্টিতে। লিখে রেখে গেছেন, আমাদের দেশে পল্লীতে পল্লীতে ধন উৎপাদন ও পরিচালনার কাজে সমবায় নীতির জয় হোক। তানজিলা খান মিম, এখন, ঢাকা। এই ছিল এখন দুপুরের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখতে হলে ভিজিট করুন youtube.com/c/echontv।